হওয়ার কথা স্নোফল, হচ্ছে বৃষ্টি। এই হচ্ছে মিনি গ্লেশিয়ার বা টেবিল টপ যেটাকে বলা হয়ে থাকে। কি দুর্ধর্ষ লাগছে দেখুন। আপনারা সোনমার্গ আসলে এখানে আলাদাভাবে কোনো সাইট সিন বা আলাদাভাবে কোনো পয়েন্ট যাওয়ার দরকার পড়বে না। এতটা সুন্দর এখানকার প্রকৃতি আর এত বরফ পড়ে রয়েছে, আপনারা যেখানে দাঁড়াবেন সেটাই কিন্তু আপনাদের কাছে পয়েন্ট। সোনমার্গ বা সোনামার্গ মনোরম হিমালয়ের শিখরের অভ্যন্তরে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। অতীতে গিলগিতের সাথে রেশম পথের প্রবেশদ্বারও ছিল এই সোনামার্গ। আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যাব সোনমার্গের এমন কিছু জায়গাতে যার সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবেই, সাথে সোনমার্গ ভ্রমণের খরচ সম্পর্কেও আপনাদের কিছু ধারণা অবশ্যই দেব। ভবিষ্যতে যেন সোনমার্গ গেলে আপনাদের কোনো সমস্যা না হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। গুড মর্নিং এভরিওয়ান। আজ কাশ্মীর ভ্রমণ পর্বে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে সোনমার্গ। সকাল এখন হচ্ছে 10টা, বেরোনোর কথা ছিল আমাদের 9টার সময়, কিন্তু জানেন আপনারা কাশ্মীরের বিভিন্ন সময় বিভিন্ন কারণে রোড কিন্তু ব্লক করে দেওয়া হয়। কখনো আর্মি মুভমেন্ট, কখনো ভিআইপি মুভমেন্ট, এগুলোর জন্য রোড বন্ধ করা হয়। সেই কারণে একটু লেট হয়ে গেল। তবে রাস্তা ওই 100 কিলোমিটারের মতন যেতে আমাদের সময় লাগবে 2 থেকে আড়াই ঘন্টা। মাঝেও দু এক জায়গায় দাঁড়ানোর ইচ্ছে আছে আমাদের। আর সকাল থেকে এখানে ওয়েদারটা বৃষ্টি চলছে। সকাল থেকে বললে ভুল হবে, আগের পর্বে আপনারা দেখেছেন যে আমরা যখন গুলমার্গ গিয়েছিলাম তখন থেকে বৃষ্টি বা স্নোফল চলছিল, সেই এখনও কিন্তু কন্টিনিউ বৃষ্টি চলছে। আমরা এখন পার করছি গান্দারবাল। এখান থেকে মানে সোনমার্গের দূরত্ব হচ্ছে 61 কিলোমিটারের মতন। গুগলে দেখাচ্ছে 1.5 ঘন্টার মতন এখনো সময় বাকি, মানে সময় লাগবে। এখানে খুব সুন্দর একটা ঝর্ণা রয়েছে, তবে এই ঝর্ণাটা হচ্ছে আর্টিফিশিয়াল একটা ঝর্ণা। এটাকে তৈরি করা হয়েছে একটা ওই ফটোশ্যুট পয়েন্ট হিসাবে। বেশ দেখতে ভালো লাগলো, অনেকে দেখলাম যে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে, একটা সেলফি পয়েন্ট হিসাবেই ওটা বিখ্যাত। কিন্তু আমরা ডিসাইড করলাম যে আমরা প্রথম সোনমার্গ যাব, সোনমার্গ থেকে ফেরার পথে এই জায়গাটায় দাঁড়াবো, না হলে ফালতু অযথা সময় নষ্ট হবে। আগে আমরা সোনমার্গ, যেহেতু আজকে আমাদের মেন উদ্দেশ্য, মেন স্পট, তাই আগে সোনমার্গটা সারবো, তারপরে ফেরার পথে যা মানে ছোটোখাটো স্পট আছে কিংবা আরও যা স্পট আছে সেগুলো কভার করব। আমরা গান্দেরবাল পার করার পর বর্তমানে যেই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তার আশেপাশে কিন্তু পাহাড় রয়েছে প্রচুর, আর পাহাড়ে বরফ জমে রয়েছে। কিন্তু সমস্যা এটাই, আজকের ওয়েদারটা দেখুন, এখানে বৃষ্টি হচ্ছে আর আকাশে রয়েছে মেঘ। পুরো মানে সামনের যে জায়গাটা পাহাড় পুরোটাই সাদা হয়ে রয়েছে, তাই চোখে হয়তো আমরা যেটুকু বুঝতে পারছি যে পাহাড় রয়েছে কিছুটা, ক্যামেরায় কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। যেই নদীটা এখন আমরা পার করছি, যেই ব্রিজটা আমরা পার করছি, আপনারা দেখতে পাচ্ছেন বা সাইড দিয়ে নদীটা বয়ে চলেছে, এই নদীটাকে বলা হচ্ছে সিন্ধ। এই সিন্ধ কিন্তু ওই সিন্ধু নদ একদমই নয়, সিন্ধু নদের সঙ্গে আপনারা গুলিয়ে ফেলবেন না, এটা হচ্ছে সিন্ধ। আর সিন্ধু নদটা সম্পূর্ণই আলাদা। সময় যতটা এগোচ্ছে, মানে যতটা আমরা সোনমার্গের দিকে পৌঁছচ্ছি, বরফ ততটা বাড়ছে, মানে পাহাড়ের গায়ে যে জমা বরফটা ততটাই কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি। আর দেখুন, মানে রাস্তার আশেপাশের যে দৃশ্যটা রয়েছে, যে সিনারি বা সিনিক বিউটিটা যেটা রয়েছে, সত্যি সেটা উপভোগ করার মতন, ভীষণ সুন্দর। যাই হোক, এখনও কিন্তু এখানে বৃষ্টি চলছে কন্টিনিউ। আর এখানে মানে এই গান্দেরবালে যে এরিয়াটা রয়েছে, এখানে আমরা ওয়েদার ফোরকাস্টে চেক করলাম, এখানে কন্টিনিউ কয়েকদিন ধরে বৃষ্টিই দেখাচ্ছে। পাহাড়ের গায়ে বরফ জমে রয়েছে, দারুণ লাগছে। দেখুন পাহাড়ের চূড়া থেকে বরফটা নিচে নেমে এসেছে। সোনমার্গ এখান থেকে এখনো দূরত্ব সোনমার্গের 19 কিলোমিটার। আর এখানেই আমরা কিন্তু বরফ এবারে পাহাড়ের গায়ে দেখতে পাচ্ছি।
সাংঘাতিক, মানে এক কথায় দুর্দান্ত লাগছে। বরফ আরও বাড়বে যখন আমরা সোনমার্গ টানেল ক্রস করব। আমরা সোনমার্গ থেকে এখনো 15 কিলোমিটার দূরে রয়েছি, আর এখানে রাস্তা কিন্তু খুব সুন্দর একদম। মানে আমরা সচরাচর পাহাড়ে এরকম রাস্তা কিন্তু খুব একটা দেখতে পাই না, আর পাহাড় যেটুকু রয়েছে সেটুকু কিন্তু বরফ আস্তে আস্তে বেড়েই চললো। সামনেই রয়েছে সোনমার্গ টানেল, চলুন সামনেটা দেখিয়ে দিই একবার। শুধু রাস্তাটা দেখুন কতটা সুন্দর লাগছে, মানে একদম ঝাঁ চকচকে এখানকার রাস্তা। আর পাহাড়গুলো দেখুন, মানে যতটা আমরা যাচ্ছি তত কিন্তু বরফ বেড়ে চলেছে। আশা করি মানে আমরা আমাদের ড্রাইভার সাহেবের কাছ থেকে যেটুকু শুনলাম যে সোনমার্গ টানেল আমরা যখন ক্রস করব তারপরে বরফ কিন্তু আরও বেশি থাকবে, মানে এখানে যা আমরা দেখতে পাচ্ছি পুরোটাই ওখানে চেঞ্জ হয়ে যাবে। আমরা প্রবেশ করতে চলেছি আর কিছুক্ষণের মধ্যেই সোনমার্গ টানেল। এই যে চলে এসেছি, এখানে আপনারা চাইলে দাঁড়িয়ে কিছুক্ষণ মানে ফটোশ্যুট করে নিতে পারেন। অনেকেই দাঁড়ায় এখানে, এখানে দাঁড়িয়ে কিছু সময় কাটায় বা এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করে। এই যে সামনে সামনে রয়েছে সোনমার্গ টানেল, এই দেখুন, এই যে সোনমার্গ টানেল। ওয়েলকাম টু সোনমার্গ টানেল। কত সুন্দর দেখুন টানেলটা। এই সোনমার্গ টানেল শ্রীনগরের সাথে কানেক্ট করছে লেহকে। এই টানেলটা 6 কিলোমিটার দীর্ঘ, মানে 6 কিলোমিটার এই টানেলটা লম্বা। শেষ হলো প্রায় সোনমার্গ টানেলের জার্নি। দীর্ঘ 6 কিলোমিটার জার্নি শেষ করে যখন আমরা এই দিকে মানে বেরোলাম, সামনের অবস্থাটা শুধু দেখুন। মানে যেটা আমরা মানালিতে সেই টানেলটা দেখেছিলাম, অটল টানেল, যেটা যে আমরা শুনেছিলাম যে একদিকের ওয়েদার আর দ্বিতীয় দিকের ওয়েদার কখনো ম্যাচ করে না, সেম কিন্তু এখানে দেখুন। আমরা যখন এই টানেল থেকে বাইরে বেরিয়ে আসলাম, সোনমার্গ টানেল থেকে, এদিকের ওয়েদার সম্পূর্ণ আলাদা, পুরো বরফই বরফ। আপনারা যেদিকে দেখবেন, আমি যেদিকে ক্যামেরা ঘোরাবো সেদিকটা টোটালি সাদা। সাংঘাতিক ব্যাপার। মানে এই জিনিসগুলো যতক্ষণ আপনারা না আসবেন ততক্ষণ কিন্তু এখানে এই ক্যামেরার থ্রু, আমার থ্রু আপনারা যতটা বুঝতে পারবেন, সামনে না আসলে কিন্তু অতটা ভালো আপনারা উপলব্ধি করতে পারবেন না। তাই অবশ্যই এই জিনিসগুলো উপভোগ করার জন্য একবার অবশ্যই আপনাদের আসতে হবে কাশ্মীর। সোনমার্গ এখান থেকে এখনো 3 কিলোমিটার। এই দেখুন পুরো সাদা হয়ে রয়েছে, পুরো সাদা, খুব সুন্দর, খুব সুন্দর। সময় 12টা 43 আর আমরা এখন এসে পৌঁছে গেছি সোনমার্গে। এখান থেকে মানে আপনাদের যে গাড়িটায় করে আপনারা আসবেন সেই গাড়ি কিন্তু এই পার্কিংয়েই থেমে যাবে। এরপরে যাওয়ার জন্য আপনাদের এখান থেকে স্লেজ কিংবা অন্য যে গাড়িগুলো রয়েছে সেই লোকাল গাড়িগুলো কিন্তু আপনাদের হায়ার করে নিতে হবে। আমরাও হায়ার করছি, চলুন সামনে যেতে যেতে কথা হচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম সোনমার্গ থেকে একটা এখানকার যে লোকাল গাড়ি রয়েছে সেই গাড়ি নিয়ে। তো আপনারা যারা এখানে আসবেন বার্গেনিং কিন্তু অবশ্যই করবেন, কারণ এখানকার যা রেট হয় এরা নিজেরাই বলে যে এখানে বার্গেনিং হয়। তো আপনারা যতটা কথা বলতে পারবেন সেই অনুযায়ী কিন্তু রেট কম বেশি হবে। আর আমরা প্রথম যাচ্ছি এখানে যে ওয়েলকাম সোনমার্গ যে ব্রিজটা রয়েছে, পুলটা রয়েছে, সেটাই। এই দেখুন আমরা এখন এইরকম একটা ব্রিজ পার করছি, দেখুন। আমরা এসে পৌঁছে গেছি আমাদের সোনমার্গের প্রথম যে সাইট সিন স্পট রয়েছে, যেটা ওয়েলকাম টু সোনমার্গ ব্রিজ বলা হয়, সেই ব্রিজেই। আমরা কিন্তু সেই ব্রিজের উপরই দাঁড়িয়ে রয়েছি। নিচ দিয়ে একটা নদী বয়ে চলেছে, বেশ ভালো লাগছে, আর চারিদিক কিন্তু বরফে পুরো ঢাকা। আচ্ছা, এবার এখানকার গল্পটা বলে রাখি। আপনারা যখন সোনমার্গ আসবেন, সোনমার্গ আসার পরই দেখবেন আপনাদের গাড়িটা দাঁড়ালো, সঙ্গে সঙ্গে এখানকার ইউনিয়নের লোকেরা কিন্তু এসে আপনাদের পাশে দাঁড়িয়ে যাবে এবং বিভিন্ন জিনিস আপনাদের অফার করবে। তার মধ্যে আপনারা কোনটা নেবেন, অর্থাৎ আপনারা কিভাবে আসবেন। আর হ্যাঁ, গাড়ির কথা কিন্তু এরা প্রথমে বলে না, এরা প্রথমে স্লেজের কথা আর স্নো স্কুটারের কথা বলে থাকে। তো গাড়ির কথা আমি বললাম যে আমরা এইভাবে যাব না, আমাদের গাড়ি লাগবে। তখন গাড়ির জন্য এরা যেটা বললো যে 4,500 টাকা পার গাড়িতে মানে ভাড়া খরচ পড়ে থাকে। মানে আপনাদের যেটা করতে হবে, আপনাদের কিন্তু এখানে
বার্গেনিং ভালোই করতে হবে। আপনারা যদি বার্গেন করতে পারেন তবেই কিন্তু এই যে ভাড়াটা এটা কিছুটা কমবে। যেরকম ওরা 4,500 টাকা যে ভাড়াটা বলেছিল, আমি বললাম দাদা আমি জানি এখানকার রেট হচ্ছে 3,000 টাকা, 3,000 টাকায় তোমাদের গাড়ি হয়ে যায়। তখন দেখলাম ওরা আস্তে আস্তে নামতে শুরু করলো, কখনো 3,500, কখনো 3,200, লাস্টে 3,000-এই কিন্তু আমাদের কনফার্ম হলো। আর যেই স্নো স্যুট বা আপনারা যে স্নো শু যেগুলো নেবেন, এরা গাড়ি বা আপনারা যদি স্লেজ না ভাড়া করেন এরা বলবে যে এখান থেকে পাওয়া যায় না, কিন্তু ওসব ফালতু কথা, এখানে সব কিছুই পাওয়া যায়। আপনারা যারা আসবেন এইটুকু একটু খেয়াল রাখবেন, এখান থেকে আপনারা স্নো শুজ নিতে পারবেন কিংবা জ্যাকেট নিতে পারবেন। তো তার জন্য খরচ হচ্ছে 300 টাকা। চাইলে বার্গেনিং করলে হয়তো 250 টাকাতেও চলে আসবে, কারণ এরা 350 টাকা বলেছিল, আমরা 300 টাকায় করেছি, হয়তো ওটা আরেকটু কমে হয়ে যায়। এইরকম একটা ব্রিজ, যেটাকে এরা বলছে একটা সাইট সিন পয়েন্ট, এরকম ব্রিজ তো আসার সময় অনেকই পেলাম, টানেলও পেলাম। যদি সেগুলো সাইট সিন পয়েন্ট হয়ে থাকে তাহলে এটাও সাইট সিন পয়েন্ট, আর না হলে এটাও নয়। যাই হোক, এরকমই কিছুটা ব্যাপার আর কি। আপনারা চাইলে এগুলো সাইট সিনের মধ্যে অ্যাড করতে পারেন, আর না হলে এই যে সোনমার্গে এখন এতটাই বরফ রয়েছে, আপনারা যখন আসবেন পুরো সোনমার্গ কিন্তু কোনো সাইট সিন পয়েন্টের থেকে কম নয়। আপনারা যেখানে দাঁড়াবেন সেখানেই ফটো তুলতে পারবেন। ওয়েলকাম টু সোনমার্গ ব্রিজ, এটা নাকি একটা সাইট সিন পয়েন্ট। যাই হোক, দেখুন, তবে আশেপাশটা কিন্তু খুব সুন্দর। দেখুন নদীটা বয়ে চলেছে আর তার আশেপাশটা পুরো বরফে সাদা হয়ে রয়েছে, বেশ ভালো লাগছে। আর এই দিকটায় দেখাই, দেখুন এই নদীর সাইডে যেখানে বরফ জমে রয়েছে, সবাই এখানে নেমেছে, ফটোশ্যুট করছে, রিলস বানাচ্ছে। একটা রিলস বানানো কিংবা ফটোশ্যুট করার জন্য এই জায়গাটা কিন্তু এক ভীষণ আদর্শ। আপনারা যারা আসবেন বরফের সময় আসলে ভীষণ উপভোগ করতে পারবেন। আমাদের যে প্রথম স্পটটা ছিল, যেই ব্রিজটা আপনাদের দেখিয়েছিলাম, ব্রিজের কাছেই আমাদের 2 ঘন্টা সময় পার হয়ে গেল। মানে এখানে আসলে সময় আপনাদের কিভাবে পার হবে, এইটা যে মানে আপনারা হাতে একটা সময় নিয়ে আসবেন যে 15 মিনিট এখানে থাকবো, আধ ঘন্টা এখানে থাকবো, হবে না। এত সুন্দর চারিদিকে, এত বরফ, মানে ফটো তুলতে তুলতে বা রিলস বানাতে বানাতে সময় শেষ হয়ে যাবে। যেই ব্রিজটা দেখিয়েছিলাম, ব্রিজ থেকে মাত্র 2 মিনিট দূরত্বে এই হচ্ছে যে ভিলেজটা দেখতে পাচ্ছেন, এই ভিলেজটাকে বলা হচ্ছে আখরিগাঁও, নাম হচ্ছে সার্ভাল। আর ওরা বলছে ওই যে দূরে একটা সবুজ রঙের ছাদ দেওয়া বাড়ি, আমি দেখিয়ে দিই একবার জুম করে। এই যে যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটাকে বলা হচ্ছে যে বজরঙ্গি ভাইজানের যে মুন্নি ছিল, সেই মুন্নির জন্য যে বাড়িটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে এটা। তো এই হচ্ছে সোনমার্গের আখরিগাঁও, এই হচ্ছে সুন্দর একটা ভিলেজ। আর আশেপাশের প্রকৃতিটা কিন্তু খুব সুন্দর। ওদিকে দেখুন মেঘলা ওয়েদার হয়ে এসছে, আর সামনেও মেঘ হয়ে এসছে। যাই হোক, আমাদের এখানে খুব বেশি দেরি করলে হবে না, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, কারণ ওয়েদার খারাপ হলে এরপর কতক্ষণ গাড়ি চলবে সেটা জানার নেই। আমরা বজরঙ্গি ভাইজানের যে ভিলেজটা ছিল, মানে মুন্নির যে বাড়িটা, সেটা দেখার পর এখন যাচ্ছি মানি গ্লেসিয়ারের দিকে। মানি গ্লেসিয়ারে যাওয়ার সময় রাস্তার সৌন্দর্য কিন্তু সাংঘাতিক। মানে আপনাদের বারবার বলছি, আপনারা সোনমার্গ আসলে এখানে আলাদাভাবে কোনো সাইট সিন বা আলাদাভাবে কোনো পয়েন্ট যাওয়ার দরকার পড়বে না। এতটা সুন্দর এখানকার প্রকৃতি, আর এত বরফ পড়ে রয়েছে, আপনারা যেখানে দাঁড়াবেন সেটাই কিন্তু আপনাদের কাছে পয়েন্ট। সাংঘাতিক রাস্তার মানে সাইডের স্নিক বিউটি, স্নিক বিউটি মানে কি পুরো সাদা হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন পাহাড় নয়, বরফের সমুদ্র। দেখুন পাহাড় পুরো সাদা হয়ে রয়েছে, সাংঘাতিক সাংঘাতিক, মানে সাংঘাতিক বললেও ভুল হবে, ব্যাপারটা হচ্ছে দুর্ধর্ষ। এসে পৌঁছে গেছি টেবিল টপে, অর্থাৎ যেটা মিনি গ্লেসিয়ার বলা হয়। এরা এক একজন এক এক রকম বলে, কেউ বলে মিনি গ্লেসিয়ার, কেউ বলে মানি গ্লেসিয়ার। অরিজিনালি গ্লেসিয়ার কিন্তু এটা নয়। যেই গ্লেসিয়ারটা রয়েছে সেই গ্লেসিয়ারে যেতে গেলে এখান থেকে আপনাদের ওই স্নো বাইক যেগুলো রয়েছে সেই বাইকে করে যেতে হবে, কারণ এরপরে আর ওই আমাদের যে 4 হুইল ড্রাইভ গাড়িগুলো রয়েছে সেগুলো যেতে পারবে না। আপনাদের এই স্নোর উপর দিয়ে স্নো বাইকে করে যেতে হবে। কিন্তু এই জায়গাটাও মানে যেহেতু বরফ জমে রয়েছে, যখন গলবে সেটা একটা গ্লেসিয়ারই হলো, তাই এটাকে বলা হয়ে থাকে মিনি গ্লেসিয়ার। আর আমাদের গাড়ি এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, এখানেই গাড়ি সাধারণত, মানে আমরা যখন আসলাম এখানেই গাড়ি আমাদের স্কিড করছে, এরকম অবস্থা। এরপরে তো আর যাওয়াই যাবে না। তো এই দেখুন, এই হচ্ছে মিনি গ্লেসিয়ার বা টেবিল টপ যেটাকে বলা হয়ে থাকে। কি দুর্ধর্ষ লাগছে দেখুন। এই জায়গাটাতেই একটা নদী বয়ে চলেছে, আমি যদি একটু জুম করে দেখাই দেখতে পাবেন সামনে
এই যে এখানে দেখুন, এই যে একটা নদী বয়ে চলেছে। এই নদীটা যেটা আপনাদের দেখালাম, এটা মানে আসছে কিন্তু পাকিস্তান থেকে। আর বর্তমানে আমরা যে জায়গায় রয়েছি, এই টেবিল টপ থেকে, এখান থেকে পাকিস্তানের দূরত্ব হচ্ছে মাত্র 60 কিলোমিটার। এই দেখুন কতটা সুন্দর, সাংঘাতিক সাংঘাতিক। এসেছিলাম মিনি গ্লেসিয়ারে। এখানকার যত যা সাইড মানে সুন্দর সুন্দর দৃশ্য আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু ব্যাপার এটা, এই সময় পড়ার কথা বরফ, আর পড়ছে বৃষ্টি। বৃষ্টির মধ্যেই যত ফটো ভিডিও রিলস যা করার করলাম। এখন গাড়িতে বসে আমরা খাচ্ছি গরম গরম ধোয়া ওঠা ম্যাগি। ও দেখুন কি ধোয়া উঠছে, হাতগুলো পুরো জমে গেছে, কিচ্ছু কোনো সেন্স নেই। ম্যাগিটা ধরে হাতে একটু সেন্স ফিরলো, আর এই যে ম্যাগি। ও পাহাড়ের ম্যাগি সবসময় অতুলনীয়, আর এই ওয়েদারে এইরকম বরফের মাঝখানে গাড়িতে বসে ম্যাগি খাওয়া, এটা তো একবারে আলাদাই লেভেলের। মিনি গ্লেশিয়ার থেকে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী সাইট সিন পয়েন্টের উদ্দেশ্যে। তবে আগামী দিনে আপনারা যারা কাশ্মীর আসবেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের এই কাশ্মীর ট্যুর প্ল্যান করেছে বিশ্বজ্যোতি দা, আর আমাদের কাশ্মীর ট্রিপে খরচ হয়েছে জনপ্রতি 12,500 টাকা। আমি আপনাদের জন্য বিশ্বজ্যোতি দার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। সময় এখন দুপুর 3:20, আর আমরা এসে পৌঁছেছি জিরো ব্রিজের উপর। এই জিরো ব্রিজে এটা হচ্ছে একটা সাইট সিন পয়েন্ট। এই পয়েন্টটায় আপনারা আসলে কি দেখতে পাবেন, এখানে যে নদীটা রয়েছে তার উপর এরকম একটা ব্রিজ রয়েছে যার ওপর আমরা দাঁড়িয়ে রয়েছি। আর সব থেকে মেন যেটা দেখার সেটা বলছে, এই যে সামনে আমি একটু জুম করি, এই যে যেই কাঁটাতারের ফেন্সিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে যে যখন বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল এটাকেই নাকি বর্ডার হিসাবে দেখানো হয়েছিল এটা। তবে ওই ফেন্সিংটার কাছে যাওয়া যায় না, কারণ ওটা আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া। সে কারণেই আমাদের দূর থেকে দাঁড়িয়ে ওটার ফটো বা ভিডিও নেওয়া হলো। আজ সারাদিন যখন থেকে আমরা গাড়িতে উঠেছি, সোনমার্গ আসার আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর কন্টিনিউ তো বৃষ্টিতে ভিজেই চলেছি। এত ঠান্ডা লাগছে না, মানে হাত দুটো পুরো জমে গেল। হওয়ার কথা ছিল স্নোফলের তো মানে আজকে নামগন্ধ নেই। যাই হোক, ওয়েদার কিন্তু আস্তে আস্তে আরও খারাপ হয়ে আসছে। আপনারা জানি না কতটা বুঝতে পারছেন, দেখুন পাহাড়ের উপরে পুরো মেঘের মতন সাদা হয়ে এসেছে, আর বৃষ্টিটাও বাড়ছে। এর থেকেও বোঝা যায় যে এরপরে বরফ পড়ার সম্ভাবনা কিন্তু মানে প্রবল এখানে। ওয়েদার ফোরকাস্টে আমরা দেখেছিলাম কন্টিনিউ কিন্তু বরফ পড়ার কথা ছিল, তবে আমরা আসার পর এখানে সোনমার্গে অন্তত বরফ জমা বরফটা পেয়েছি, স্নোফলটা পাইনি। তবে ওয়েদার দেখে মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে সেটাও শুরু হয়ে যাবে। সকাল থেকে যখন আমি সোনমার্গে ঘুরে বেড়াচ্ছি, সোনমার্গে আমার দুজনের সাথে পরিচয় হয়েছে। মানে সোনমার্গ যখন আপনারা আসবেন, আপনাদের দেখবেন আপনারা গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে সবাই আপনাদের ঘিরে ধরবে। তো আমার সেরকমই দুজনের সঙ্গে পরিচয় হয়েছে, খুব ভালো মানুষ। একজন হচ্ছে নওয়াজ ভাই আমাদের, আর আরেকজন হচ্ছে রেহান ভাই। তো ইনি হচ্ছে নওয়াজ ভাই। নওয়াজ ভাইয়ের রয়েছে গাড়ি। আপনারা যখন সোনমার্গ আসবেন, এই নওয়াজ ভাই কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখাবে। আর এই হচ্ছে রেহান ভাই। রেহান ভাইকে বলে দিই, বর্তমানে দেখবেন আপনারা ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে রিলসের কিন্তু ছড়াছড়ি। যদি কিছু রিলস করতে চান, আমাদের সঙ্গে কিন্তু এই রেহান ভাই ছিল। আর পুরো রিলস, যত যা রিলস আমরা শ্যুট করলাম সব কিন্তু রেহান ভাইয়ের হাতেরই রিলস। সব নিজে শ্যুট করলো, প্লাস এডিটিং অবধি কমপ্লিট করে আমাদেরকে প্রেজেন্ট করে দিল। আর তো আমরা এই দুজনের সঙ্গে কথা বলে নেবো। আপনারা যারা আসবেন ডাইরেক্ট এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। नवाज भाई कुछ बोलना चाहोगे? हम क्या बोलना चाहेंगे, जिसे भी घूमने के लिए आना होगा हमारे साथ रब्ता करें। যারা আপনারা আসবেন কোনো অসুবিধা নেই, নওয়াজ ভাইয়ের নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করবে না? हाँ, बता दो फिर। 9103265466। একদম এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। এখানে এসে নওয়াজ ভাইকে একটু খুঁজে নেবেন। रेट के बारे में कुछ बताना चाहोगे? रेट मतलब बार्गेनिंग तो इधर चलता है ना? बार्गेनिंग तो थोड़ा हल्का सा चलता है, हमें इन्हें नॉर्मली लगाएंगे जो भी। একদম। তো আপনারা নওয়াজ ভাই এটাই বললো যে আপনারা যারা আসবেন এখানে যে রেটটা বলবে তার উপর আপনারা বার্গেনিং করবেন, কিন্তু নওয়াজ ভাইকে খুঁজে নেবেন। নওয়াজ ভাই সেই রেটটাই বলবে যেই রেটে আমি এখানে এসেছি। রেহান ভাইয়ের সাথেও একটু কথা বলে নিই। রেহান ভাই,
आप कुछ मैं बोलना इतना चाहोगे? बोलना चाहूँगा कि आप यहाँ पे आ जाइए, हम आपके मेमोरीज बना के देंगे, लाइफ टाइम एक्सपीरियंस रहेगा आपका कि आप सोनमर्ग में आए और ऐसा एक्सपीरियंस रहा आपके हमारे साथ, और खुश होके जाएंगे आप हमारे साथ। একদম দুর্দান্ত রিলস বানায়, দুর্দান্ত। 8494038600 आप मुझसे रब्ता कर सकते हैं इस नंबर पे, ये मेरा पर्सनल नंबर है। সময় এখন বিকেল 4টে, আর আমরা সোনমার্গ থেকে বেরিয়ে পড়লাম। সোনমার্গের বিভিন্ন জায়গায় পৌঁছলাম, মানে বিভিন্ন পয়েন্টে গেলাম, সেখানে ভিডিও নিলাম, ফটোজ নিলাম, রিল শ্যুট হলো। তারপর এখন বেরিয়ে যাচ্ছি আবার শ্রীনগরের উদ্দেশ্যে, যেখানে আমাদের হোটেলটা রয়েছে। তো যাই হোক, এখানে আপনারা যখন আসবেন, বলে রাখি, এই যে যখন শ্যুজ কিংবা জ্যাকেট এগুলো নেবেন, এই জিনিসগুলো ভালোভাবে আপনারা কথা বলে তবেই নেবেন। এখানে লাস্ট যেটা আমরা যখন শ্যুজ কিংবা জ্যাকেট রাখতে গেলাম, তখন আমাদের বলছে শ্যুজ নিলেও 300 আর শ্যুজ প্লাস জ্যাকেট নিলেও 300। যাই হোক, এই জিনিসগুলো একটু কথা বলে নেবেন। তো আমরা পরে একটু কথা কাটাকাটির মধ্যে দিয়ে পরে লাস্ট ফিক্সড হলো। যাই হোক, ওরা যেটা বলছিল সেটা তো আমরা দেইনি কখনোই। আপনারাও সেটাই করবেন, যে প্রথমে ভালোভাবে কথা বলে নেবেন। যদি শুধু শ্যুজ নিতে হয় এইভাবে বলবেন যে যদি শুধু শ্যুজ নেই সেক্ষেত্রে কত, আর যদি শুধু জ্যাকেট নেই সেক্ষেত্রে কত। আচ্ছা, এবার আপনাদের কাশ্মীর ভ্রমণের খরচ সম্পর্কে একটা ধারণা দিয়ে রাখি। আমাদের এই কাশ্মীর ভ্রমণে খরচ হয়েছে মাথাপিছু 12,500 টাকা, যেটা আমার মনে হয়েছে অনেকটাই বাজেট ফ্রেন্ডলি। তাই ভবিষ্যতে আপনারা যারা কাশ্মীর আসবেন বলে ঠিক করেছেন, তাদের উদ্দেশ্যে বিশ্বজ্যোতিদার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। অবশ্যই কাশ্মীর আসার আগে একবার কথা বলে নেবেন। আপনাদের বলেছিলাম যাওয়ার সময় মনে করবেন একটা আর্টিফিশিয়াল ঝর্ণা ছিল, যে ঝর্ণাটা আপনাদের দেখাবো। যাই হোক, ঝর্ণাটা দেখাতে পারলাম না, কারণ গান্ডেরবাল অবধি দেখলাম কন্টিনিউ বৃষ্টি পড়ছে। কিন্তু এখন যখন শ্রীনগরের পথে আমরা চলে এসেছি, এখানে কিন্তু এক ফোঁটা বৃষ্টি নেই, পুরোটাই শুকনো, একদম মানে শুকনো রাস্তা। যেটা দেখুন, এই হচ্ছে শ্রীনগরের পরিস্থিতি, কোনো রকম কিছু বৃষ্টি নেই। আর ওই গান্ডেরবাল অবধি বেশ ভালো কিন্তু বৃষ্টি হচ্ছিল, যে কারণে আর কোথাও নামা হয়ে ওঠেনি। প্রায় চলে এসেছি শ্রীনগর, সামনে ডাল লেকের পাশ দিয়েই আমরা বেরোবো। তো চলুন, আবার যদি ডাল লেকের কিছু ফুটেজ পাই অবশ্যই সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। বলেছিলাম না যে ডাল লেকের পাশ দিয়ে আমরা আসবো। এই দেখুন ডাল লেক। কেমন লাগলো আজকের পর্ব জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে কাশ্মীর ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে।